Welcome you all to the chemistry class. আজকে আমরা মূলত অপটিক্যাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ আলোক সক্রিয় আইসোমারিজম নিয়ে পড়াশোনা করব বা আলোক সক্রিয় সমানুতা নিয়ে পড়াশোনা করব। আলোক সক্রিয় সমানুতা নিয়ে পড়াশোনা করার আগে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম কেউ একটু বলবা? গত ক্লাসে কি পড়াশোনা করেছিলাম কেউ একজন বলবা? বলো, গত ক্লাসে কি পড়াশোনা করেছিলাম আমরা? বলতে পারবো না? আচ্ছা, যাই হোক, এর আগের ক্লাসগুলোতে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে যে SN1 SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আর কি নিয়ে পড়াশোনা করেছিলাম? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে পড়াশোনা করেছিলাম, অর্থাৎ বেনজিনের যে রিঅ্যাকশন গুলো ছিল এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা আলোক সমানুতা নিয়ে আলোচনা করব। যদিও আলোক সমানুতা আমরা আগে আলোচনা করেছিলাম, এটা আমরা পুনরালোচনা করছি। তাহলে প্রথমেই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, আলোক সক্রিয় সমাণু কাকে বলে? কেউ বলতে পারবা? যেহেতু এটা আমরা আগে পড়েছিলাম সুতরাং তোমাদের জানার কথা, কারো না কারো জানার কথা। বলো, আলোক শক্তি সমানুতা কাকে বলে? বলতে পারবা না? তাহলে আমি বলি, একই আণবিক ও গাঠনিক এবং অভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট যেসব যৌগ তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ করে তাদেরকে আলোক শক্তি সমাণু বলে, এবং আলোক ক্ষেত্রে যৌগগুলোর এরূপ ধর্ম প্রদর্শনকে আলোক শক্তি সমানুতা বলে। অর্থাৎ এখানে এই জিনিসটা কি বুঝলাম, যে এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হবে। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হবে। এর আগে কিন্তু আমরা যে সমানুতা গুলো পড়েছিলাম, মনে করো জ্যামিতিক সমানুতা বা অবস্থান সমানুতা বা যে ওই সমানুতা গুলো পড়েছিলাম, এদের কিন্তু আণবিক সংকেত এক ছিল কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ছিল। আর আলোক শক্তির সমাণুগুলোর হচ্ছে আণবিক সংকেত গাঠনিক সংকেত একই হবে এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এরা এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করে অথবা তল সমবর্তিত আলোর প্রতি। এক সমতলীয় আলো অথবা তল সমবর্তিত আলো একই কথা, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে অর্থাৎ এদের এই যে সমাণুগুলো, এদের পার্থক্য হচ্ছে ওরা এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করবে। এখন এই যে যৌগগুলো, এদের কি বলবো আমরা? সক্রিয় সমাণু, আলোক সক্রিয় সমাণু। আর এই যে তাদের ধর্ম প্রদর্শনের বৈশিষ্ট্য, এটা কি বলবো? আলোক সক্রিয়তা। ঠিক আছে? কেউ কি বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই? বলো। জি স্যার, বুঝতে পেরেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? ভালোভাবে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমি আবারও বলি, আলোক সক্রিয় সমাণু হচ্ছে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট এবং অভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট যেসব যৌগ এক সমতলীয় আলো অথবা তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে তাদেরকে আলোক সক্রিয় সমাণু বলে, এবং এই যৌগগুলোর এরূপ বৈশিষ্ট্যকে বা ধর্মকে আমরা আলোক সক্রিয় সমানুতা বলবো। ঠিক আছে? তাহলে এখানে অন্য সমানুতার কুল বা সমানুগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য সমানুগুলো হচ্ছে তাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আর এদের হচ্ছে আণবিক ও গাঠনিক সংকেত এক কিন্তু এদের এক সমতলীয় আলোর প্রতি ওরা ভিন্ন রূপ আচরণ করে। এখন এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো কাকে বলে এই পরবর্তীতে আমি এটি সংজ্ঞায়িত করব। এখন সাধারণ সাদা আলোকে যদি নিকেল প্রিজমের মধ্য দিয়ে চালনা করা হয় তবে নির্গত আলোক রশ্মি সকল সমতলে স্পন্দিত না হয়ে শুধু এক সমতলে চলে। এমন এক সমতলে চলনরত স্পন্দিত আলোক রশ্মিকে এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো বলে। অর্থাৎ আমরা যে আলোক রশ্মি দেখতে পাচ্ছি, সেই যে আলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাদা আলো মনে হয়, তাই না? আমরা যে দৃশ্যমান আলোটা, এটা সাদা মনে হয় না? কি কথা বলছো না কেন? এটাকে সাদা মনে হয়। জি অর্থাৎ আমরা যে স্বাভাবিক আলো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আলোক রশ্মি আছে, আমরা বেনিয়া সহ কলা বলি, কিন্তু আমরা দেখতে এটাকে সাদা মনে করি। এখন এই সাদা আলোক রশ্মিটি সবসময় বিভিন্ন দিকে স্পন্দিত হয়। মনে করে একবার উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্ব পশ্চিম, উপরে, নিচে সব দিকে এটা সমবর্তিত হতে থাকে। কিন্তু নিকেল প্রিজম তো তোমরা একটা চিনো, প্রিজমের মতো, হ্যাঁ? ওই পদার্থের মধ্য দিয়ে যখন আমরা এই আলোক রশ্মিকে পাস করি
তখন আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে সমবর্তিত স্পন্দিত না হয়, শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে স্পন্দিত হয়। মনে করো হয়তো উপরে নিচে স্পন্দিত হলো, শুধু একদিকে স্পন্দিত হবে। যখন শুধুমাত্র একদিকে স্পন্দিত বা একই তলে স্পন্দিত হয়, তখন সেটাকে আমরা বলবো এক সমতলীয় আলো অথবা তল সমবর্তিত আলো। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। তোমরা যখন কলেজে আসো, কেউ উত্তর দিকে, যখন তোমাদেরকে যখন মনে করো লাইনে দাঁড়াইতে বলে, কেউ উত্তরের দিকে যাও, কেউ দক্ষিণ দিকে যাও, যখন পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, অর্থাৎ তোমরা বিভিন্ন দিকে অর্থাৎ বিভিন্ন তলে কি করো, ছড়িয়ে ছিটিয়ে যাও। এটা হচ্ছে বিভিন্ন তলে আলোক রশ্মির কি বিভিন্ন তলে স্পন্দিত হওয়া। অর্থাৎ সে স্পন্দিত হওয়া মানে কি, সে কাঁপতে থাকে, তাই না? মনে করো সুধা ভাষায় যেটা বোঝার জন্য, স্পন্দিত হতে বিভিন্ন দিকে। এখন তোমরা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করো, কিন্তু যখন সবাই মনে করো উত্তর দক্ষিণে দাঁড়ায় গেছো, তখন একটা নির্দিষ্ট দিক হয়ে গেছে না, তাই না? তো ঠিক জি আলোক স্যার। রশ্মি যখন একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সমতলে স্পন্দিত হবে, বিভিন্ন দিকে সমতলে স্পন্দিত না হয়ে শুধুমাত্র একটা তলে স্পন্দিত হবে, তখন সেটাকে আমরা বলবো একতলীয় আলো অথবা সমবর্তিত আলো অথবা তল সমবর্তিত আলো। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা নিগল প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলোক রশ্মি পাস করব, সেটি তখন বিভিন্ন দিকে স্পন্দিত না হয়ে শুধুমাত্র একটি সমতলে স্পন্দিত হবে, তখনই এই আলোক রশ্মিকে আমরা বলবো এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আলোক সক্রিয় সমাণু কাকে বলে শিখলাম, এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো কাকে শিখলাম। হ্যাঁ, তারপর এখন আমরা দেখব যে আলোক সক্রিয়তা কাকে বলে। আলোক সক্রিয়তা আলোক সক্রিয়তা কতগুলো জৈব যৌগ সমতুল্য আলোর তলকে ডান বা বাম কৌণিক দিকে ঘোরাতে সক্ষম হয়, এদেরকে আলোক সক্রিয় যৌগ বলে। এবং একতলীয় আলোর তল ঘুরাবার এই ধর্মকে আলোক সক্রিয়তা বলে। এখন এই যে আলোক সক্রিয়তা মানে আলোর প্রতি সক্রিয়, আলোর প্রতি সক্রিয় এটা বলতে আমরা কি বুঝি? আমরা বলি না যে কোনো একটি যৌগ যদি আলোর প্রতি সক্রিয় হয়, তাকে আমরা কি বলি, আলোক সক্রিয় সমাণু বলি। এখন আলোর প্রতি সক্রিয় হওয়া মানে কি? আলোর প্রতি সক্রিয় মানে হচ্ছে এরা যে সমস্ত যৌগ, এই যৌগগুলো কি করতে পারে, আলোর তলকে, এই যে আমরা এতক্ষণ বললাম আলো একটা নির্দিষ্ট তলে স্পন্দিত হতে পারে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আলোর তলকে ঘুরাতে পারে বা ঘুরাতে সক্ষম হয়, হয় বামে না হয় ডানে, এদিকে যে কোনো একদিকে ঘুরাতে সক্ষম হয়। যখন এদেরকে ঘুরাতে সক্ষম হয় যে যৌগগুলো, এই যৌগগুলোকে বলবো আমরা আলোক সক্রিয় যৌগ। এবং এই যে তারা একতলীয় আলোর তল ঘুরাবার এই ধর্মকে বলা হয় আলোক সক্রিয়তা। আমি আবার বলি, আলোক সক্রিয় যৌগ হচ্ছে যে এক সমতলীয় আলো বা সমতলীয় আলো, এই আলোকে যদি আলোর তলকে যে সমস্ত যৌগ ঘোরাতে সক্ষম হয়, তাদেরকে বলা হয় আলোক সক্রিয় যৌগ। আর তলকে ঘুরাবার এই ধর্মকেই বলা হয় আলোক সক্রিয়তা। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? অর্থাৎ মনে করো আলোক রশ্মি উত্তর দক্ষিণ দিকে একটা তলে ঘুরছে, মনে করো এটা একটা কাগজের তল, আমরা একটা কাগজ রাখলাম, কাগজের উপরে ঘুরছে। এখন এই কাগজটাকে আমি ডানে বা আমি যে কোনো দিকে ঘুরাতে পারি। এখন মনে করো আমি ঘুরাচ্ছি, আমি একটি জৈব যৌগ, তাই না? তাহলে আমি একটি আলোক সক্রিয় যৌগ হয়ে গেলাম, কারণ আমি কাগজটাকে উত্তরে ডানে অথবা বামে ঘুরাতে পারি। তাহলে আমি একটি জৈব যৌগ হয়ে গেলাম। অর্থাৎ এই জৈব যৌগটা হলাম, অর্থাৎ আমি একটি জৈব যৌগ যেটি কাগজকে ডানে অথবা বামে ঘুরাতে পারি। আর যেহেতু আমি এটা এই যে কাগজের মধ্যে এটাকে আলোর তল বলা হয়, তাই না? তাহলে যেহেতু আমি এটাকে ঘোরাতে পারি, সুতরাং আমি একটা আলোক সক্রিয় যৌগ হয়ে গেলাম। আর আমি যে এই যে ঘোরাতে পারি, এটা হচ্ছে আলোক সক্রিয়তা। ঠিক আছে, আমি হলাম আলোক সক্রিয় যৌগ, আর আমার এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হয় আলোক সক্রিয়তা। বুঝতে পেরেছো? কেউ কথা বলো, রেসপন্স করবা, যখন কোয়েশ্চেন করবো রেসপন্স করবা। ওকে, তাবাসসুম বলো, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, গুড। যদি কোনো কোয়েশ্চেন থাকে না বুঝতে পারো আবার বলবা। ওকে, এখন যে যৌগ তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরে তাকে ডানাবর্ত বা ডেক্সট্রোরোটেটরি বা ডি বা প্লাস সমাণু বলা হয়। তোমরা নিশ্চয়ই শুনেছো ডি সমাণু অথবা প্লাস সমাণু, তাই না? ডি সমাণু মানে হচ্ছে যে যৌগ আলোর সমবর্তিত তল অর্থাৎ তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরাবে। ঠিক আছে, আলোর আলোর তলকে কি করবে, ডান দিকে ঘুরাবে, তাকে আমরা বলবো ডানাবর্তী অথবা ডেক্সট্রোরোটেটরি অথবা ডি সমাণু অথবা প্লাস সমাণু বা যোগ সমাণু যেটাকে বলে। আর যদি যৌগ কি করে আলোর তলকে বাম দিকে ঘুরায়, তখন আমরা যৌগটিকে বলবো
বামাবর্ত অথবা ল্যাবরেটরি অথবা এল, এই যেটা এখানে এল, স্মল এল, এটা হ্যাঁ এল বা মাইনাস দ্বারা প্রকাশ করব, অর্থাৎ মাইনাস সমান। স্যার ডানটাকে আমরা বলবো প্লাস, বামটাকে বলবো মাইনাস। ডানটাকে আমরা বলবো ডি, বামটাকে বলবো আমরা এল। ওই ল্যাবরেটরি থেকে এল এসেছে, আর ডেক্সট্রো রোটেটরি থেকে ডি এসেছে। ওকে, যেহেতু ডান দিকে হচ্ছে আমাদের স্বাভাবিক দিক, সেজন্য এটা প্লাস, আর উল্টো দিকটা হচ্ছে মাইনাস বাম দিকে গেলে। ওকে, তাহলে ডেক্সট্রো রোটেটরি এবং ল্যাবরেটরি এটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পেরেছো? কথা বলো ফাতেমা, বুঝতে পেরেছো? বলো। আমি আবার বলি, আমরা দেখলাম যে শুরুতে বলেছিলাম আলোক সক্রিয় যৌগগুলো কি করে, আলোর তলকে ডানে অথবা বামে ঘুরায়। যখন ডানে ঘুরাবে তখন সেটাকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটরি বা ডি বা প্লাস বা ডানাবর্তী। আর যদি বাম দিকে ঘুরায় তখন সেটাকে আমরা বলবো ল্যাবরেটরি অথবা বামাবর্ত অথবা এল অথবা মাইনাস। ওকে, এবার আসো কাইরাল যৌগ ও কাইরাল কেন্দ্র। কাইরাল যৌগ ও কাইরাল কেন্দ্র। কোন যৌগে কার্বন পরমাণুর সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক যদি ভিন্ন হয়, তবে ওই কার্বন পরমাণুকে আমরা অপ্রতিসম কার্বন বলবো। ঠিক আছে, অপ্রতিসম কার্বনকে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বলা হয়। একে তারকা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। কাইরাল কার্বন যুক্ত যৌগকে কাইরাল যৌগ বলা হয়। এই কাইরাল যৌগ এবং কাইরাল কেন্দ্র এটি আমাদের আলোক সমানতার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আলোক সমানতার শর্তই হলো কাইরাল যৌগ হতে হবে এবং তার কাইরাল কেন্দ্র থাকতে হবে। তাহলে আমাদেরকে এখানে কাইরাল যৌগ বা কাইরাল কেন্দ্র কি এটা বুঝতে হবে খুবই ভালোভাবে, খুবই সতর্কতার সহিত। আমি আবারও বলছি, কাইরাল যৌগ ও কাইরাল কেন্দ্র এটা ভালোভাবে বুঝতে হবে এবং চিনতে হবে, না হলে তুমি কিন্তু আলোক শক্তি সমানতা করতে পারবা না। তাহলে কাইরাল যৌগ কাকে বলে এবং কাইরাল কেন্দ্র কাকে বলে আমি আবারও বলি। কোন যৌগে কার্বন পরমাণুর সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক যদি ভিন্ন হয়, মনে রাখতে হবে যে কার্বন পরমাণুর সাথে 4টি গ্রুপ যুক্ত থাকবে, সেই প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে। যদি একই হয় তাহলে এটা হবে না। প্রত্যেকটি গ্রুপই অথবা পরমাণু অথবা মূলক ভিন্ন ভিন্ন হতে হবে। এখন এই যে কার্বন পরমাণুর চতুর্দিকে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে, এই কার্বন পরমাণুকে বলা হবে অপ্রতিসম কার্বন অথবা কাইরাল কার্বন অথবা কাইরাল কেন্দ্র। আর এই কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগকে বলা হয় কাইরাল যৌগ। এই কাইরাল কেন্দ্রকে তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অথবা কাইরাল কার্বনকে তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো সংজ্ঞাগুলো? সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। না বুঝলে স্যার বলবেন। আমি বলি, this part is very much important for your exam, so try to get the points accurately. ঠিক আছে, পয়েন্টগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি বলি, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা আছে খুবই বেশি। তোমার ইন্টারনাল এক্সাম এন্ড বোর্ড এক্সাম দুই জায়গায় কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা আছে, সো বি কেয়ারফুল। তোমরা না বুঝতে পারবার বলো। হ্যাঁ, একটা ক্লাস তৈরি করতে অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়। তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু জিজ্ঞেস করতে হবে। তোমরা যদি না বুঝো বা বোঝার চেষ্টা না করো তাহলে এই যে এত কষ্ট করা এটা কিন্তু বিফলে যাবে। আর তোমরা যদি শিখো কিছু তাহলেই আমাদের কষ্ট করাটা সার্থক। বুঝতে পেরেছো আমার কথাগুলো? সুতরাং বোঝার চেষ্টা করো। আমি আবারও বলি, কাইরাল যৌগ ও কাইরাল কেন্দ্র। কোন যৌগে কার্বন পরমাণুর সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক যদি ভিন্ন হয়, শর্ত হচ্ছে কার্বন পরমাণুর চতুর্দিকে 4টা গ্রুপ থাকবে যেগুলো প্রত্যেকটি ভিন্ন হবে। তখনই আমরা ওই কার্বনটাকে বলবো অপ্রতিসম কার্বন অথবা কাইরাল কার্বন অথবা কাইরাল কেন্দ্র। আর এই কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগটাকে বলবো আমরা কাইরাল যৌগ। এবার হচ্ছে আলোক সমানুতা, যে আমরা পড়লাম যে আলোক সমানুতা কি, এখন আলোক সমানুতার শর্ত কি। আলোক সমানুতা হওয়ার শর্ত হচ্ছে, দেখো, আলোক সমানুতা প্রদর্শনের জন্য কিছু শর্ত লাগবে। এই শর্তগুলো হচ্ছে কি, অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি। তাহলে আলোক সমানুতার প্রদর্শনের শর্তই হলো যে যৌগের মধ্যে অবশ্যই অপ্রতিসম অথবা কাইরাল কার্বন থাকতে হবে। 2, উক্ত যৌগের দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর উপরিস্থাপনীয় হতে হবে, অর্থাৎ উপস্থাপনীয় হতে পারবে না, একটা আরেকটার উপরে প্রতিস্থাপিত হতে পারবে না। তাহলে আমরা দুটি প্রধান আরেকটা শর্ত আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে আলোর প্রতি সক্রিয় হতে হবে।
আলোর প্রতি সক্রিয় হতে হবে। এই তিনটা শর্ত আমরা বলতে পারি। একটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, 2 নম্বর হচ্ছে যৌগ দুটির দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর প্রতিস্থাপিত হতে পারবে না, 3 নম্বর হচ্ছে আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় মানে কি? অর্থাৎ আলোর এই যে সমতলকে আমরা বলছি না, শুরুতে আমরা পড়ে এসেছিলাম আলোক সক্রিয়তা বলতে কি বোঝায়, সেটা আমরা পড়ে আসছি। সুতরাং আমরা এখন বুঝি আলোক সক্রিয় বলতে কি বুঝি, তাই না? অর্থাৎ আলোর তলকে ঘোরানোর সক্ষমতা থাকতে হবে। আলোক সক্রিয় মানে হচ্ছে আলোর তলকে সব ঘোরানোর সক্ষমতা থাকতে হবে, হয় ডানে বা বামে, যে কোনো দিকে। সেটাকে বলে আমরা আলোক সক্রিয়। ঠিক আছে? অনেকে কিন্তু আলোক সক্রিয় কি এটা বুঝে না, মুখস্থ করে আলোক সক্রিয় আলোক সক্রিয়। এই আলোক সক্রিয় মানে হচ্ছে এই যে এক সমতলীয় আলোর তলকে ঘোরানোর সক্ষমতাকে বলা হয় আলোক সক্রিয়। তাহলে আলোক সমানতার জন্য 3টি শর্ত। এক হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, 2 নম্বর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর প্রতিস্থাপনে হতে পারবে না, 3 হচ্ছে আলোর প্রতি সক্রিয় হতে হবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা দেখলাম আলোক সমানতার শর্ত কি। এরপর আমরা আসি এনানসিওমার। এনানসিওমার কাকে বলে? পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু সমাপতিত নয়। কাইরাল কার্বনধারী এরূপ দুটি সমাণু যদি আলোক সক্রিয়তা প্রদর্শন করে তাহলে এদেরকে এনানসিওমার বলে। এদেরকে অ্যান্টিমার বা অ্যান্টিফোডও বলা হয়। এই জিনিসটা, এই যে অ্যান্টিমার বা অ্যান্টিফোড, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা এনানসিওমার জানি। এই এনানসিওমারকে অ্যান্টিমার অথবা অ্যান্টিফোড বলা হয়। তোমাদের কিন্তু এটা এমসিকিউ তে দিতে পারে পরীক্ষায়, যে এনানসিওমার ওই যে বলা হতে পারে যে ডিল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার, অ্যান্টিমার, অ্যান্টিফোড। কোনটি সঠিক? তিনটাই সঠিক, তাই না? এনানসিওমার যে কথা, অ্যান্টিমার সেই কথা, অ্যান্টিফোডও একই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এনানসিওমার হচ্ছে পরস্পরের, অর্থাৎ একটি জৈব যৌগ বা আলোক সক্রিয় যৌগ যার দর্পণ প্রতিবিম্ব থাকবে, এবং এই দর্পণ প্রতিবিম্ব বিশিষ্ট যৌগগুলো পরস্পরের উপর সমাবর্তিত হবে না। তখন এই যৌগগুলোকে আমরা পরস্পরের এনানসিওমার বলবো। অর্থাৎ আলোক সক্রিয় সমাণুগুলোকেই আমরা মূলত এনানসিওমার বলে থাকি, যাদের দর্পণ প্রতিবিম্ব থাকবে কিন্তু এই দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর প্রতিস্থাপনীয় হবে না, তখনই এদেরকে আমরা বলবো এনানসিওমার। বুঝতে পেরেছো আমার কথাগুলো? আমি আবারও বলি, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু সমাপতিত নয়। কাইরাল কার্বন ধারী এরূপ দুটি সমাণু যদি আলোক সক্রিয়তা প্রদর্শন করে তাহলে এদেরকে এনানসিওমার বলা হয়, এদেরকে অ্যান্টিমার বা অ্যান্টিফোডও বলে। আচ্ছা, এরপর আছে তোমার রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ কাকে বলে? দুটি এনানসিওমার সমাণুর সমতুল বা সমপরিমাণ মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এই মিশ্রণকে ডিএল মিশ্রণও বলা হয়। ইহা আলোক নিষ্ক্রিয়, কারণ মিশ্রণের একটি সমাণু এক সমতুল্য আলোর তলকে যদি একদিকে ঘুরায় তবে অপর সমাণু আলোর তলকে সমান কোণে বিপরীত দিকে ঘুরায়। আচ্ছা, তাহলে আমি এইটা দ্বারা কি বুঝলাম? যে রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমারের সমতুল বা সমপরিমাণ মিশ্রণ। এটাকে ডিএল দ্বারা প্রকাশ করা হয় কেন? কারণ আমরা জানি এনানসিওমার বলতে এখানে বোঝায় আলোক সক্রিয় যৌগকে। তাহলে এখানে এনানসিওমারের দুটি রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমারের মিশ্রণ, সমপরিমাণ মিশ্রণ। তাহলে এনানসিওমারকে, সেটা এখন আমরা জানি, এনানসিওমার হচ্ছে আলোক সক্রিয় যৌগ যার দর্পণ প্রতিবিম্ব থাকবে এবং দুটি পরস্পরের উপরে সমাবর্তিত হবে না। তাহলে অর্থাৎ এখানে এনানসিওমার একটা যদি ডান দিকে ঘুরায় আরেকটা কি করবে? বাম দিকে ঘুরাবে। একটা যদি কোনো আলোর তলকে মনে করে 124 ডিগ্রি কোণে ঘুরায়, আরেকটি সমতল আরেকটি যৌগ কিন্তু একই সম কোণে ঘুরাবে, অর্থাৎ 124 ডিগ্রি ঘুরাবে, কিন্তু এটা হবে বিপরীত দিকে। একটি যদি উত্তর দিকে ঘুরায় আরেকটি ঘুরাবে দক্ষিণ দিকে। তাহলে এখন যদি উত্তর দিকে পজিটিভ 124 হয় তাহলে আমি আবারও বলি, পশ্চিম দিকে যদি পজিটিভ 124 হয় তাহলে পূর্ব দিকে হবে নেগেটিভ 124। তাহলে পজিটিভ এবং নেগেটিভ কি হবে? এখানে পরস্পরকে কি করবে? প্রশমিত করে ফেলবে। সেজন্য রেসিমিক মিশ্রণ একটি আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। পরীক্ষায় আসতে পারে রেসিমিক মিশ্রণ একটি আলোক নিষ্ক্রিয় মিশ্রণ কেন? তখন আমরা বলবো যে রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমারের সমাণু এনানসিওমারের সমতুল বা সমপরিমাণ মিশ্রণ। আর আমরা জানি এখানে যে দুটি এনানসিওমার থাকবে, একটি আলোর তলকে যে কোণে ঘুরাবে ঠিক অপর সমাণু ওই আলোর তলকে একই কোণে ঘুরাবে কিন্তু বিপরীত দিকে ঘুরাবে। সেজন্য কি করবে? এই কোণ অর্থাৎ পজিটিভ নেগেটিভ এখানে কি হয়ে যাবে?
প্রশমিত হয়ে যাবে, সেজন্য রাসায়নিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। বুঝতে পেরেছো আমার কথাগুলো? জি স্যার। রাসায়নিক মিশ্রণ এখানে কিন্তু প্রত্যেকটা অংশ এক একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আলোক সক্রিয় সমানতা কি, আলোক সমানতার শর্ত কি 2 নম্বরের জন্য আসতে পারে। এনানসিওমার কি 2 নম্বরের জন্য আসতে পারে। রাসায়নিক মিশ্রণ কি, এটি কেন নিষ্ক্রিয় ব্যাখ্যা করো আসতে পারে। এটার অ্যানসার কিন্তু এখানেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি পরের অংশে। এবার আমরা আসি, এতক্ষণ পর্যন্ত তো আমরা ডেফিনিশন গুলো শিখলাম, এবার আমরা এক্সাম্পল গুলো দেখি। এই যে গ্লিসারলডিহাইড, দেখো এই যে এখানে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর চতুর্দিকে 4টি গ্রুপ আছে। একটা CH2 গ্রুপ অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ, আরেকটা অ্যালকাইল গ্রুপ অ্যালকোহল গ্রুপ, আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ, আরেকটা হচ্ছে তোমার হাইড্রোজেন। 4টি ভিন্ন গ্রুপ আছে। দেখো এই 4টি ভিন্ন গ্রুপ। এখন দেখো এই কার্বনের উপর আমরা একটা স্টার চিহ্ন দিয়েছি। এটা আমরা বলেছিলাম কাইরাল কার্বনের উপরে তারকা চিহ্ন থাকবে। এই যে কার্বনটা, এটাকে বলবো আমরা কাইরাল কার্বন। এর সাথে 4টা ভিন্ন গ্রুপ আছে। দেখো প্রত্যেকটি যৌগের, এই যে ল্যাকটিক অ্যাসিড তার সাথে 4টা ভিন্ন গ্রুপ। 2-ব্রোমো-প্রোপানোয়িক অ্যাসিড তার সাথে দেখো এই কেন্দ্রীয় কার্বন, যেটি এই যে কেন্দ্রীয় কার্বন, সেই কেন্দ্রীয় কার্বনের সাথে 4টি ভিন্ন গ্রুপ আছে, তাই না? তাহলে এই যৌগ, প্রত্যেকটি যৌগকে আমরা বলবো কাইরাল যৌগ, আর এই কার্বন গুলোকে বলবো কাইরাল কার্বন। যে কার্বন গুলোর উপরে তারকা চিহ্ন দেওয়া আছে এদের প্রত্যেকটিকে আমরা বলবো কাইরাল কার্বন অথবা কাইরাল কেন্দ্র, এবং যৌগগুলোকে বলবো আমরা কাইরাল যৌগ। তাহলে আমরা যে কাইরাল কার্বন কাকে বলে দেখে আছি, কাইরাল যৌগ কাকে বলে সেগুলো বুঝতে পেরেছি, তাই না? এখন বোঝা যাচ্ছে এক্সাম্পল থেকে? বোঝা যাচ্ছে? বা কেউ রেসপন্স করো না? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে এখানে কাইরাল যৌগ কি, কাইরাল কার্বন কি সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? কাইরাল যৌগ আমরা আগেই সংজ্ঞায়িত করেছি, যদি কাইরাল কেন্দ্র থাকে তাকে আমরা কাইরাল যৌগ বলবো। আর কাইরাল কেন্দ্র কাকে বলে, যদি কার্বনের সাথে 4টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তখন ওই কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন অথবা অপ্রতিসম কার্বন অথবা কাইরাল কেন্দ্র। তাহলে এখানে ওই আমাদের সংজ্ঞা অনুসারে এই যৌগটির সাথে দেখো 4টি ভিন্ন গ্রুপ আছে। CH2 গ্রুপ আছে, CH2OH গ্রুপ আছে, OH গ্রুপ আছে, হাইড্রোজেন আছে। এখানে দেখো কার্বলিক অ্যাসিড গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, CH3। প্রত্যেকটি গ্রুপ ভিন্ন ভিন্ন, সেজন্য এই প্রত্যেকটি যৌগকে আমরা বলবো কাইরাল যৌগ, আর এই কেন্দ্রকে বলবো কাইরাল কেন্দ্র অথবা অপ্রতিসম কেন্দ্র। ঠিক আছে, এখন আসে আমাদের সংজ্ঞা, যে ওই যে যৌগের আলোক সক্রিয়তা বলেছিলাম অথবা আলোক সক্রিয় সমাণু। আমরা বলেছিলাম কি, আলোক সক্রিয় সমাণু হতে হলে তার দর্পণ প্রতিবিম্ব থাকবে এবং দর্পণ প্রতিবিম্ব গুলো পরস্পরের উপরে উপস্থাপনীয় হতে পারবে না। এই যে দেখো এখানে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড দেখো, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা এখানে দেখো, কার্বনের সাথে COOH আছে, CH3 আছে, OH আছে আর H আছে। OH গ্রুপটা আমরা ডানে রাখার কারণে এটাকে আমরা দিলাম ডি ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ এই অ্যাসিডটি কি করতে পারে, আলোর যে তল আছে তলকে ডান দিকে আবর্তন করে। ঠিক যদি আমরা এটা একটা দর্পণ নিলাম, আয়নার সামনে তোমরা দাঁড়াও না, আয়নার সামনে দাঁড়ালে কি হয়, আমার ডানকে বাম মনে হয়, বামকে ডান মনে হয়, তাই না? তো ঠিক একইভাবে যদি আমরা ল্যাকটিক অ্যাসিডকে যদি দর্পণের সামনে অর্থাৎ আয়নার সামনে এখানে দাঁড় করাই, তাহলে হাইড্রোক্সিল গ্রুপটা কি হবে, বাম দিকে চলে আসবে আর হাইড্রোজেনটা ডান দিকে চলে আসবে। আমাদের উপর নিচ কিন্তু একই থাকে, মাথা মাথার জায়গায় থাকে, পা পায়ের জায়গায় থাকে, কিন্তু আমাদের ডানটা বাম হয়, বামটা ডান হয়। ঠিক একইভাবে ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা আয়নার সামনে বা দর্পণের সামনে দাঁড় করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল গ্রুপটা এখন বামে চলে আসছে আর হাইড্রোজেনটি ডানে চলে আসছে। অর্থাৎ এখানে দর্পণ প্রতিবিম্ব তৈরি হয়েছে। এখন আমি যদি এই যৌগটিকে যদি এই যৌগের উপরে ফেলি, তাহলে দেখা যাবে কি সমাপতিত হচ্ছে না। সমাপতিত মানে কি, একই গ্রুপ একই গ্রুপের উপরে পতিত হওয়া। যেমন এখানে আমি যদি এই যৌগটাকে এই যৌগের উপরে ফেলি, তাহলে এখানে এই হাইড্রোক্সিল গ্রুপটা তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটা যাবে কিসের উপরে, এই হাইড্রোজেনের উপরে, আর এই হাইড্রোজেনটা আসবে হাইড্রোক্সিল গ্রুপের উপরে। তাহলে এটা কি সমাপতিত হলো? রূপা বলো, সমাপতিত হয়েছে? না, সমাপতিত হয় নাই। সমাপতিত হবে কখন? হয় নাই। যদি হতো কখন, যদি এই OH গ্রুপটা OH গ্রুপের উপরে পড়তো, হাইড্রোজেনটা হাইড্রোজেনের উপরে পড়তো, তখনই আমরা বলতাম এটা সমাপতিত হয়েছে। এখন হয় নাই, অর্থাৎ তোমরা দুই হাত মিলালে যেরকম দেখো ওরকম আর কি। তাহলে আমরা বলতে পারি এই দুটি যৌগ আলোক সক্রিয় যৌগ।
কারণ আমরা আলোক সক্রিয় যৌগের বেলায় বলেছিলাম তাদের দর্পণ প্রতিবিম্ব গুলো হতে হবে উপস্থাপনীয়। এবং আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম তোমার কি এনানসিওমার। এই যৌগ দুটোকে পরস্পরের এনানসিওমার বলা হয়। এই যে আলোক সক্রিয় যৌগগুলোকে পরস্পরের এর এনানসিওমার হচ্ছে এটি, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, অথবা এল ল্যাকটিক অ্যাসিডের ডি এনানসিওমার হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। কারণ আমরা এনানসিওমার সংজ্ঞা বলেছিলাম যে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে এবং উপস্থাপনীয় হবে, তাহলে তাদেরকে আমরা এনানসিওমার বলবো। অর্থাৎ দুটি আলোক সক্রিয় যৌগ দর্পণ প্রতিবিম্ব পরস্পরের এনানসিওমার হয়। এখন রেসিমিক মিশ্রণ পড়ে আসছিলাম আমরা, তাই না? যে এনানসিওমারের সমমিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এখন আমি যদি এই 1 মোলার ল্যাকটিক অ্যাসিড নেই এবং 1 মোলার এল ল্যাকটিক অ্যাসিড নেই এবং দুটাকে যদি মিশ্রিত করি তখন সেটাকে আমরা বলতে পারবো রেসিমিক মিশ্রণ। এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের সমপরিমাণ মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। কারণ ডি ল্যাকটিক অ্যাসিড তোমার আলোর তলকে যে কোণে ঘোরাবে, এল ল্যাকটিক অ্যাসিড একই কোণে ঘোরাবে। অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড যদি 24 ডিগ্রিতে ঘোরায় তাহলে এল ল্যাকটিক অ্যাসিড 24 ডিগ্রিতে ঘোরাবে, কিন্তু দিক হবে ভিন্ন। দিক ভিন্ন হওয়ার কারণে কি হবে, তাদের পরস্পরকে পরস্পর প্রশমিত করে ফেলবে, যার কারণে রেসিমিক মিশ্রণটা কি হবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথাগুলো? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা এতক্ষণ যা সংজ্ঞাগুলো পড়ে এসেছিলাম এখানে এক্সাম্পল থেকে সব বুঝতে পেরেছি এবং এক্সাম্পল গুলো মনে রাখবা। এবং এগুলা কিন্তু তোমাদের এই হাসানুল কবির বইতে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এবং এটা তোমরা ভালো করে পড়ে নিবা, প্র্যাকটিস করবা। ওনার ওখানে কিন্তু অনেকগুলো অনুশীলন দেওয়া আছে, ওই প্র্যাকটিস গুলো তোমরা করবা। কলেজ স্কুলে আমি তোমাদের থেকে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওই হাসানুল কবিরের বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে ডিলেকট্রিক অর্থাৎ কাইরাল কার্বন নিয়ে এই জিনিস বা আলোক সমাণু নিয়ে এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমাকে দেখাবা। ওকে, এরপর আসে আমরা মেসো যৌগ। মেসো যৌগ কাকে বলে? একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগ, হ্যাঁ, এক অর্ধাংশ অন্য অর্ধাংশের উপর উপস্থাপনীয় দর্পণ বিম্ব হলে যৌগটিকে আলোক নিষ্ক্রিয় হয়, একে মেসো যৌগ বলে। অর্থাৎ এই সমস্ত জৈব যৌগের দুটি কাইরাল কার্বন থাকবে। দুটি কাইরাল কার্বন থাকার কারণে এটা দুটা ভাগ করা যাবে, অর্থাৎ সমতলে ভাগ করা যাবে। আমরা উদাহরণ দিয়ে একটু পরে দেখব। ভাগ করলে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু একটি আরেকটার উপর উপস্থাপনীয় হয়ে যাবে, যার কারণে যৌগটি একটি আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই ধরনের যৌগকে আমরা বলবো মেসো যৌগ। এদের গঠনে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটি আলোক নিষ্ক্রিয়, কারণ এর অণুতে একটি প্রতিসম তল বর্তমান। প্রথম অর্ধাংশ আলোর তলকে যে পরিমাণ ঘুরায়, দ্বিতীয় অর্ধাংশ আলোর তলকে বিপরীত দিকে ঠিক তত গুণে ঘুরাবে। তাহলে পরীক্ষা আসতে পারে মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় কেন? তার আনসার হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো। মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় কারণ এদের গঠনে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটি আলোক নিষ্ক্রিয়, কারণ এর মধ্যে দুটি প্রতিসাম্য তল থাকে, একটি প্রতিসাম্য তল থাকে। প্রতিসাম্য তলকে আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখবো। প্রতিসাম্য তল থাকে। প্রথম অর্ধাংশ আলোর তলকে যে পরিমাণ ঘুরায়, দ্বিতীয় অর্ধাংশ কি করবে, আলোর তলকে ঠিক একই পরিমাণে ঘুরাবে, কিন্তু বিপরীত দিকে ঘুরাবে। যেহেতু বিপরীত দিকে ঘুরায় সেহেতু কি করবে, পরস্পরকে পরস্পর প্রশমিত করে ফেলবে। এর জন্যই মেসো যৌগ হচ্ছে তোমার আলোক নিষ্ক্রিয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসে তোমার ডায়াস্টেরিও আইসোমার, ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার দুটি প্রতিসম, দুটি অসদৃশ অপ্রতিসম কার্বনযুক্ত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় এবং অপ্রস্থাপনীয় হয় তবে এদেরকে ডায়াস্টেরিওমার বলে। অর্থাৎ এখানে ডায়াস্টেরিওমারের বেলায় একাধিক কাইরাল কার্বন থাকবে, তবে এদের যে সমাণুগুলো হবে তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে এবং তারা পরস্পরের কি উপরে প্রতিস্থাপনীয় হবে না, তখন এদেরকে আমরা ডায়াস্টেরিওমার বলবো। দেখো, দুটি ডায়াস্টেরিওমার আলোর তলকে একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় আবর্তন করে। একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় আবর্তন করে এরা রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারে না। তাহলে ডায়াস্টেরিওমারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারবে না। অর্থাৎ এদের এক অংশ আলোক রশ্মিকে যে দিকে ঘুরাবে, আরেক অংশ ঠিক একই দিকে ঘুরাবে। এখানে বলছো আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় এবং অপ্রস্থাপনীয় হয়। দর্পণ প্রতিবিম্ব হবে না, আবার কিন্তু প্রতিস্থাপনীয় হবে না। শর্ত এখানে দেখো, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, আবার অপ্রস্থাপনীয় হবে, অর্থাৎ প্রতিস্থাপনীয় হবে না, তখন তাদেরকে আমরা বলবো ডায়াস্টেরিওমার।
দেখো আমরা উদাহরণ এসে তাহলে আসলে বুঝতে পারবো। টার্টারিক অ্যাসিড, তাই না? এটা একটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের 3টি আইসোমার হয়। এখানে দেখো এই এই যে একটা আইসোমার, এটা একটা টার্টারিক অ্যাসিড। এই দেখো এই সিএইচ একটা কাইরাল কার্বন আর একটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের এই 4টে ভিন্ন গ্রুপ আছে। দেখো এই একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোক্সিল গ্রুপ, আর একটা কার্বক্সিলিক গ্রুপ। আর পুরোটা এটাকে আমি আরেকটা গ্রুপ ধরলাম। তাহলে প্রত্যেকটা গ্রুপ ভিন্ন। ঠিক একইভাবে এই কার্বনের সাথে এই একটি গ্রুপ, আরেকটি গ্রুপ, আরেকটি গ্রুপ, আর এই পুরোটা আরেকটি গ্রুপ। তাহলে প্রত্যেকটি গ্রুপ ভিন্ন। সেজন্য এখানে দুইটা কাইরাল কার্বন আছে। এখন দুইটা কাইরাল কার্বন থাকার কারণে এই যে এদের সমতল, এই যে এখানে এটাকে প্রতিসমতল বলা হয়। প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল মানে হচ্ছে এদেরকে সমান ভাগে ভাগ করে, যেখানে দুই দিকেই একই রকম গ্রুপ থাকবে। দেখো আমি যদি এখন এটা কিন্তু এটা দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এটা দেখো তুমি এটা যদি এটার উপরে ফেলো, এটাকে যদি আমি উল্টায় ফেলি, দেখো হাইড্রোক্সিল গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপের উপরে পড়বে, এটা হাইড্রোজেন হাইড্রোজেনের উপর পড়বে, কার্বক্সিল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডের উপরে পড়বে। অর্থাৎ এখানে এই যে আমরা সংজ্ঞা পড়েছিলাম, দেখো মেসোযোগ কাকে বলে আমরা পড়েছিলাম, যে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অণুর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের উপর অংশ অপ্রস্থাপনের দর্পণ বিম্ব হলে যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়। ঠিক আছে, একে মেসোযোগ বলে। দেখো এখন এই যে এদেরকে কাটে একটি অণু প্রথম অর্ধাংশ আলোর তলকে যে গুণগুলো, এখন দেখো এখানে এই যে এখানে আসে আমরা আবার এই যে এখন এই যৌগটি দেখো এটা পরস্পরের উপরে, এটা হচ্ছে প্রতিসাম্য তল। অর্থাৎ এই বরাবর যদি আমরা ভাগ করে নেই, এটাকে ভাগ করে দিই, তাহলে এই অর্ধাংশ আলোর তলকে যে পরিমাণ ঘুরাবে, এই অর্ধাংশ ঠিক একই পরিমাণ ঘুরাবে, কিন্তু বিপরীত দিকে ঘুরাবে। যার কারণে এরা পরস্পরকে প্রশমিত করে ফেলবে, আর প্রশমিত করার কারণে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, এখন আছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার বেলায় দেখো এটা কিন্তু এটা দর্পণ প্রতিবিম্ব, তাই না? দর্পণ প্রতিবিম্ব। এই দেখো এই যৌগটা, এটা দর্পণ প্রতিবিম্ব। এখানে CH3, এখানে OH গ্রুপ, কিন্তু OH গ্রুপটা এখানে আবার টানে, এখানে CH3 গ্রুপটা সরি এখানে OH গ্রুপ টানে, এখানে OH গ্রুপ টানে, হাইড্রোজেন বামে CH3 বামে। তাহলে তার দর্পণ প্রতিবিম্ব কি হবে? এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনটা বামে চলে আসছে, OH-টা ডানেই আছে, কিন্তু এই অংশে কি হয়েছে, নিচের অংশে হাইড্রোক্সিল গ্রুপ ডানে আসছে, CH3 গ্রুপ বামে আসছে। অর্থাৎ এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়েছে কি? হয় নাই। দর্পণ প্রতিবিম্ব হলে তো এখানে এই OH গ্রুপটাও ডানে চলে আসতো আর হাইড্রোজেনটা বামে চলে যেত, কিন্তু এই যৌগটিকে এটা দর্পণের সামনে ফেলার পরে এই ধরনের একটা পরিবর্তন আসে, কিন্তু এটা দর্পণ প্রতিবিম্ব হয়নি। এবং এই যৌগটাকে যদি আমরা এই যৌগের উপরে ফেলি, তাহলে দেখা যাবে যে এটা এটার উপরে উপস্থাপনীয় হয়নি। কেন? কারণ এখানে এই OH গ্রুপটা যাবে CH3 এর উপরে, আর CH3টা আসবে OH গ্রুপের উপরে। যদিও এই হাইড্রোজেনটি হাইড্রোজেনের উপরে যাবে, OH গ্রুপটি OH গ্রুপের উপরে যাবে, কিন্তু এখানে একটা পরিবর্তন আছে, এখানে উপস্থাপনীয় হবে না নিচের অংশে, সেজন্য এটাকে উপস্থাপনীয় বলা যাবে না। তাহলে আমরা দেখলাম এখানে যে একটা আইসোমার আরেকটা আইসোমারের যদি দর্পণ প্রতিবিম্ব না হয় এবং পরস্পরের উপরে উপস্থাপনীয় না হয়, তখন ওই দুইটা আইসোমারকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়। বুঝতে পেরেছো আমার কথা? রূপা বুঝতে পেরেছো? জি স্যার। সুকন্যা বুঝতে পেরেছো? জি স্যার। ফাতেমা, তাবাসসুম বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা গুড। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো ভালো। এরপর হচ্ছে এই জিনিসটা ডায়াস্টেরিওমার এবং মেসো কম্পাউন্ড নিয়ে হাজারের বইতে খুব ভালোভাবে লেখা আছে, তোমরা সেখানেও দেখতে পারো, সেখানে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে টার্টারিক অ্যাসিডের একটি আইসোমার দেখিয়েছি, কারণ এটা হচ্ছে মেসো কম্পাউন্ড। বাকি দুটি কম্পাউন্ড কিন্তু মেসো না, ওরা কিন্তু অ্যাক্টিভ, আলোক সক্রিয়। কারণ হচ্ছে আরেকটা সময় ওইভাবে হতে পারে, ওএইচ গ্রুপটাকে আমরা যদি এদিকে নিয়ে যাই, তখন কিন্তু পরস্পরের আলোক সমাণু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হাজারের ভিতরে আরো ইন ডিটেইলস লেখা আছে, তোমরা দেখে নিবা। আশা করি তোমরা যদি কোনো সমস্যা হয় জানাবা, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে কোশ্চেন নেই, তাহলে তোমাদের এই আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।